দিস অন করে কমেন্ট অন করছো, কমেন্ট আসতেছে না কি যে ব্যাপার? ক্লাস অন করছো? দেখলাম তো প্রথমে আমরা সি প্রোগ্রামিং যেটা আছে, এই সি প্রোগ্রামিংটা আলটিমেটলি আসসালামু আলাইকুম। এটি প্রথমে আমরা সি প্রোগ্রাম প্রথমে আমরা ইতিমধ্যে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং আমি তোমাদের কাছে ভিজিবল কিনা, এবং বোর্ড তোমাদের কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমরা আজকে একটা নতুন সেট আপে ক্লাস নিচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার একটু লাইট টাইটের প্রবলেম হইতে পারে। সো ইটস
ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার যে তোমার লাইট কতটুকু আছে বা কতটুকু নাই। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বোর্ড তোমাদের কাছে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, একটু কমেন্টে জানাই দাও যে ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ওকে, তোমাদের জন্য এই ক্লাসটার আয়োজন করা। সো তোমরা সব কিছু কনফার্ম করলে আমরা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আজকের ক্লাসের আগে তোমাদেরকে আমি বলে নিই যে আজকের ক্লাসটা একদম পুরোপুরি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে, তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে পরীক্ষা হইতো না, এখন কিন্তু পরীক্ষা হচ্ছে। সো নতুন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসা প্রশ্নগুলোই আজকে আমরা দেখব। এর মাধ্যমে তোমরা ধারণা পাবা যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসবে, আমি কোন কোন জায়গাগুলো পড়বো, এবং পরীক্ষার আগে কোন কোন জিনিসগুলো আমাকে একটু বেশি দেখে যাইতে হবে। সো এই জিনিসগুলো আমরা দেখব। আর তার পাশাপাশি আমি একটা ছোট সাজেশন টাইপ দিয়ে দিব অ্যানালাইসিস করে, যার মাধ্যমে তোমরা অটোমেটিক জিনিসগুলো ধরতে পারবা যে কোন জিনিসটা তোমাকে বেশি পড়তে হবে, কোন জিনিসটা কম পড়তে হবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা জানো যে অনেকের ব্যাকরণের সমস্যা। সো যারা ব্যাকরণের সমস্যা ছিল, তোমরা হচ্ছে একটা কাজ করবা, তোমাদের জন্য একটা গিফটের আয়োজন করব। গিফটটা হচ্ছে আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ, মাহিম ইনসাইট নামে, আমি লিখে দিব। সেই গ্রুপে যদি তোমরা হচ্ছে আজকের পুরো ক্লাসের নোট এবং ওভারভিউ সহ রিভিউ আর্টস অ্যান্ড পাঠশালা, বন্দি পাঠশালা গ্রুপ এবং মাহিম ইনসাইটে শেয়ার করো, যারা যারা শেয়ার করবে তারা হচ্ছে ওই যে আমার প্রিমিয়াম 20টা ক্লাসের নোট আছে, সেই নোটগুলো তোমাদেরকে দিয়ে দিব। কাজেই একটু মনোযোগের সহিত পুরো ক্লাসটা রিক্যাপ করবা, পুরো ক্লাসে কী কী শেখাচ্ছি, কী কী বলছি, কোন কমেন্টের প্রেক্ষাপটে কী বলছি, কয়েকটা মেথড শেখাবো। যেহেতু আমাদের এখনও কোথাও চান্স হচ্ছে না, বা চান্স হয়েছে আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এই পদ্ধতিগুলো অবলম্বন করব, যে কেন হচ্ছে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে চান্স পাবো। ঠিক আছে, সো তাহলে চলো আমরা হচ্ছে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সো আমরা এমসিকিউ সলভিংয়ে যাব। আচ্ছা, এখানে দেখো যে বলা আছে ঢাবি ক 24-25, এটা ঢাবি খ 24-25 হবে না, এটা হবে তোমার ন্যাশনাল মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো যে হচ্ছে টাইপটা মূলত করছে সেখানে একটু ভুল করছে, এখানে সে ঢাবি খ দিছে, মানে ঢাবি খ দিছে। সো এটা আসলে ঢাবি খ হবে না, এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় হবে। মানে সে, তাকে আমি ঢাবি খয়ের ব্যাকগ্রাউন্ড, মানে ঢাবি খয়ের ব্যাকগ্রাউন্ডে করতে বলছি, এখন সে ঢাবি খয়ের ব্যাকগ্রাউন্ডে করতে যেয়ে সে মনে করছে যে এটা হচ্ছে তোমার ঢাবির প্রশ্ন। হ্যাঁ, বাট এটা ঢাবির প্রশ্ন না, এটা কি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। বুঝতে পেরেছো? তোমরা একটু বুঝতে পারলে আমাকে জানাবা, তোমরা জানাইলেই আমি হচ্ছে সঠিকভাবে জিনিসটা অ্যাসেম্বল করতে পারবো। হ্যাঁ, তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তোমাদের প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা যদি শুরু করি, ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমার এই ঘর, এটা ভাঙিয়ে আছে হবে, কি হবে, ভাঙিয়ে আছে। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে এটা কোন সেকশন বলো তো, এটা কোন সেকশন? এটা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্রে হচ্ছে প্রবন্ধ অংশ। তাহলে প্রবন্ধ কিংবা গদ্য কিংবা কবিতা তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। আমরা এখন পর্যন্ত কয়টা প্রশ্ন দেখলাম? একটা প্রশ্ন দেখলাম এখান থেকে আসতে। ওকে, তাহলে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। হ্যাঁ, আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এটা মূলত আসছে কোথা থেকে? প্রতিদান থেকে। কোথা থেকে? প্রতিদান থেকে। প্রতিদান কে লিখেছেন? প্রতিদান লিখেছেন আমার জসিম উদ্দিন। হ্যাঁ, জসিম উদ্দিন। আচ্ছা, জসিম উদ্দিন নিয়ে ইম্পর্টেন্ট কি কি আছে? জসিম উদ্দিন নিয়ে তাকে আমরা মূলত কি নামে চিনি বলো তো? তাকে আমরা চিনি হচ্ছে পল্লী কবি নামে। জসিম উদ্দিন স্যারকে আমরা কি নামে চিনি? তাকে আমরা চিনি হচ্ছে পল্লী কবি জসিম উদ্দিন। আচ্ছা, পল্লী কবি জসিম উদ্দিন তিনি মূলত 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ফরিদপুর জেলার তাম্বুলখানা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রাম? তাম্বুলখানা। ওকে, তাম্বুলখানা গ্রাম। আচ্ছা, তার একটা বিখ্যাত রচনা আছে যেটা তিনি কলেজ লাইফে রচনা করছেন, সেটা কি? কবর। এই কবর নামক কবিতাটি
কলেজে থাকাকালীন প্রকাশিত। তারপরে তার কিছু গ্রন্থ আছে, কি কি নাম? যেমন রূপসী বাংলার, নকশি কাঁথার মাঠ, হ্যাঁ, নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বাদিয়ার ঘাট, বালুচর, ধান ক্ষেত, আসমানি, কবর, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে এই যে আরেকটা আছে বালুচর, এই যে এই অংশটা কেন পড়বো? কারণ আমরা একটু পরে দেখব যে তোমার কবিতার যে কবি তাদের যে গ্রন্থগুলা, সেই গ্রন্থগুলো কিন্তু অনেকবার আসে, সেই গ্রন্থগুলো কি অনেকবার আসে। তো এই যে গ্রন্থগুলো অনেকবার যেহেতু আসছে, কাজে আমার তার লেখাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তার লেখাগুলো কি করতে হবে? তার লেখাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে তোমরা একটু দেখো যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এটা কোন অংশ থেকে আসছে? কবিতা অংশ থেকে। তাহলে এই পংক্তি মানে লাইন, তাহলে এই যে লাইনটা আছে, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই লাইনটাতে বা এই পংক্তিতে আসলে কি বুঝাইছে? মানে আমার যে ঘরটা ভাঙছে, আমি তার ঘরটা কি আবার বেঁধে দিচ্ছি, মানে কেউ আমার ক্ষতি করার পরেও আমি তার কি করছি? উপকার করছি। তাহলে কি করছি? অন্যের উপকার করছি, অন্যের উপকার, তাই না? লাইন দ্বারা আমরা বুঝতেছি কি? অন্যের উপকার। এখান থেকেই বোঝাচ্ছে অন্যের উপকার, অন্যের উপকার, অন্যের উপকার। আচ্ছা, তো এই অন্যের উপকারকে অন্য বলতে কি বোঝায়? পর মানুষ। তাহলে এখানে আমরা বলি পর, আর এই উ যখন এটার সাথে বসে, আমরা সন্ধি নিয়মে জানি যে ধরো অ প্লাস উ যদি একসাথে হয় তাহলে সেটা হয়ে যায় কি? ও। ও, তাহলে এই রটা কি হয়ে যাবে? রটা হয়ে যাবে তখন পর, তারপরে পরবর্তী শব্দ যেটা আছে পরোপকার, সেটা বসবে। হ্যাঁ, দেখো আমরা নট অনলি ফার্স্ট পেপার পড়বো, আমরা সন্ধির নিয়মগুলো একটু রিক্যাপ করব যে অর সাথে যদি উ বসে তাহলে সেটা কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে সেটা কি হবে? যে পরোপকার কেমনে বসে সেটাও আমরা দেখেছি। তাহলে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাতি তার ঘর, এই পংক্তিতে মূলত অন্যের উপকার বোঝানো হয়েছে। অন্যের উপকারকে আমরা পরোপকার বলি। এটা লিখেছেন জসিমউদ্দিন, তাকে আমরা পল্লী কবি বলছি, এবং তিনি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা নামক গ্রামে জন্মগ্রহণ করেন, এবং তিনি মূলত কবর নামের যে কবিতাটা সেটা কলেজ জীবনে থাকাকালীন প্রকাশিত হয়েছে। এছাড়াও নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বালুচর, ধান ক্ষেত, আসমানি, কবর, বালুচর তিনি কিন্তু লিখেছেন। হ্যাঁ, সো বালুচর এখানে ডাবল হয়ে গেছে, একবার লিখলেই হবে। এর পাশাপাশি আমি যদি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, যদি বলে যে কাজী জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন পল্লী কবি ছিলেন, তিনি আসলে কোন বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, তখন কিন্তু ডিইউ এর নামটা চলে আসবে যে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন কে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে, তাও কিন্তু তোমার এই জসিমউদ্দিনের নাম চলে আসবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন, এটা কিন্তু জসিমউদ্দিনের নাম চলে আসবে। তাহলে এখান থেকে আমরা উত্তরটা পাচ্ছি কি? আত্মগ্লানি। আত্মগ্লানি মানে কি? নিজের ভুল। তোমার অপশনের যে বাকি 4টা অপশন আছে, তুমি যদি সেই উত্তরের পাশাপাশি বাকি 4টা অপশন দেখো, তাহলেও কিন্তু তোমার উত্তরটা বের হয়ে আসবে। এখন দেখো, আমরা কিন্তু বুঝতেছি যে অন্যের উপকার। এখন তুমি যখন প্রশ্নটা বুঝবা না যে আসলে এখানে কি বলছে বা কি মেনশন করছে, তখন তুমি একটা জিনিস ইউজ করবা, সেটা হচ্ছে রিডাকশন মেথড। কোন মেথড? রিডাকশন মেথড। যে ভাই আমার তো উত্তরটা মনে নাই, সো আমি এখন কি ইউজ করব বা কোন মেথডে যাব? হ্যাঁ, তো তুমি তখন রিডাকশন মেথডে যাবে। রিডাকশন মেথড মানে কি? বাদ দেওয়া। অপশন 4টা আছে, 4টার থেকে একটা বাদ দিবা। এখন ধরো তুমি যে কোনো একটা দাগাইলা, তাহলে তোমার এই যে হওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। যেমন দেখো, আত্মগ্লানি মানে কি? ভুল। মানে ধরো আমার যে ঘর ভাঙছে, আমি অন্যের ঘরটা
জুড়ে দিছি, মানে এটাতে কি আমার নিজের ভুল প্রকাশ পায় না, আমি তো এটাতে খুশি, কাজেই নিজের ভুল হওয়ার কোনো কোনো সম্ভাবনা নেই। কৃতজ্ঞতাবোধ, এখন আমার ঘর ভাঙছে, এটা কি সে উপকার করছে না অপকার করছে? আমার অপকার করছে। আমরা কৃতজ্ঞতা কখন বলি? কৃতজ্ঞ কারা? উপকারীর উপকার স্বীকার করে যে। তাহলে উপকারীর উপকার স্বীকার করে যে বা উপকারীর উপকার করে যে, সেটাই তো কৃতজ্ঞতা, তাই না? তাহলে সে কি আমার ঘর ভেঙে সে কি আমার উপকার করছে না অপকার করছে? অপকার করছে, তার মানে কৃতজ্ঞতাবোধ কিন্তু এখানে হচ্ছে না, তার মানে এইটাও তোমার উত্তর না। বাকি থাকলো কয়টা? পরোপকার বা সর্বংসংহা মনোভাব। এখন তুমি দেখো, তুমি যদি এই দুইটা দাগাইতা, তার মানে তোমার উত্তর হওয়ার সম্ভাবনা কিন্তু 50% ছিল। আর আগে যদি চারটার মধ্যে একটা দাগাইতা, তাহলে 100/4 কত? 25%। তার মানে আগে যে কোনো একটা দাগাইলে তোমার উত্তর হইতো 25%, এখন উত্তর হবে কত? এখন উত্তর হবে কিন্তু 50%। 50% হওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমরা বলছি রিডাকশন মেথড। কি বলছি? রিডাকশন মেথড। ওকে, এখন দেখো তাহলে সর্বংসংহা মনোভাব মানে কি? মানে সব কিছু সহ্য করার যে ক্ষমতা, সব কিছু সহ্য করার ক্ষমতাটাকেই আমরা বলছি সর্বংসংহা মনোভাব। সর্বংসংহা মনোভাব। তাহলে এখন সে আমার ঘর ভাঙছে, আমি কি চুপ করে বসে থাকছি? না, আমি তার ঘরটাও বাধাই করে দিচ্ছি। তার মানে আমি সব কিছু সহ্য করে এখানে বসে নাই, আমি উল্টো তার উপকার করছি। তার মানে সব কিছু আমি সহ্য করছি না, আমি উল্টো উপকারও করছি। তার মানে এটাও হবে না। উত্তরটা কোনটা হবে? উত্তর হবে এটা। দেখো, আমি কিন্তু যদি উত্তরটা নাও জানতাম, অপশনগুলোর অর্থ বের করার মাধ্যমে আমি কিন্তু উত্তরটা পেয়ে যেতাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো, যে এই পদ্ধতিতে তোমাদেরকে যদি পড়ানো হয়, তাহলে তোমাদের কেন চান্স হবে না বলো? একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা কতগুলা সলভ করলাম, এখানে সন্ধি পড়লাম, এখানে হচ্ছে অন্যের উপকার পড়লাম, রিডাকশন মেথড শিখলাম, জসিমউদ্দিনকে জানলাম, তার উপাধি জানলাম, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন জানলাম, তিনি কলেজ জীবনে কি কবিতা রচনা করছেন জানলাম, তার উল্লেখযোগ্য রচনাগুলো জানলাম, হ্যাঁ, তিনি কোথা থেকে পড়েছেন বা পেয়েছেন সেগুলো জানলাম। তারপরে রিডাকশন মেথড ইউজ করে আমরা কিন্তু সঠিক উত্তরটাও বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমরা কিন্তু এখানে অনেকে এসে অন্যের কমেন্টে রিপ্লাই দিচ্ছ। সো অন্যের কমেন্টে রিপ্লাই দিলে আলটিমেটলি ক্ষতিটা কার? তোমার। আলটিমেটলি ক্ষতিকার সো তোমার। সো তুমি তোমার ক্ষতিটা না করে, তুমি তোমার ক্ষতি না করে তুমি তোমার উপকার করো। তোমাকে তো এখন প্রতিদান এর মতো অন্যের উপকার করার দরকার নাই, তুমি আগে নিজের ক্ষতিটা বাঁচাও। হ্যাঁ, আগে আমি জসিমউদ্দিন এখানে অন্যের উপকার করছেন, সো আমি তার জায়গায় হলে আগে নিজের যে ক্ষতিটা, সেই ক্ষতিটা পুষাই নিতাম, আমার আগে ঘরটা ঠিক করতাম, তারপরে অন্যের ঘর বাঁধতাম। তো তোমার এখন কাজটা কি হবে? তুমি অন্যের কমেন্টে রিপ্লাই না দিয়ে তুমি তোমার মনোযোগটা এখানে দাও, তাহলে এতে করে দেখবা যে সব কিছু ঠিক হয়ে যাবে। তাসমিয়া জান্নাত ভাইয়া, এই ক্লাসটা কি সব গ্রুপের জন্য, আর্টস কমার্সের জন্য? হ্যাঁ, এই ক্লাসটা সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, যারা আজকে আমার ক্লাস প্রথম করছো, তোমরা একটু আমাকে জানাও আমার ক্লাস কেমন লাগছে তোমাদের। আর যারা আমার ক্লাস আগে করেছো, তোমরাও জানাও যে আগের মতো, মানে অনেক দিন তো তোমাদের সাথে ক্লাস নাই, সো আগের ফিলটা পাচ্ছ কিনা ইন ডিটেলসে পড়ানোর। ঠিক আছে, এখন দেখো, মানসী সোনার তরী বলাকা শেষ লেখা কাব্যগ্রন্থগুলো দেখো। আমি কেন এই জায়গায় ফোকাস করছি বাবু? দেখো, আমি কেন এই জিনিসটা পড়াই দিছি তোমাদের, কারণ এই সেম জিনিস তোমার, এটা নট অনলি, এটা কিন্তু এটা ঢাবি না, হ্যাঁ, এটা ঢাবি না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আবারও বলছি, উনি ভুলে এটা কিসের প্রশ্ন ভাবছে? ঢাবির প্রশ্ন ভাবছে। ওকে, দেখো, আমি তোমাকে বলছি যে এইটা কেন মুখস্থ করবা, কারণ এই সেম জিনিস জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে, সো তোমাদেরকে এগুলো পড়তে হবে। তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু ফেল করবা। ঠিক আছে, এগুলো কি করতে হবে? পড়তে হবে। আমি কিন্তু এখানে সবগুলো লিখে দিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে এখন পড়তে হবে, বুঝছো? সো এখন মানসী সোনার্তরী বলাগা শেষ লেখা, দেখো আমরা সবগুলা না চিনলেও আমরা শুধু এই জিনিসটাই চিনি। এই জিনিসটা কার লেখা? এই জিনিসটা আমার বিশ্বকবি সম্পাদিত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সোনার্তরী কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আমার বইয়েই আছে।
বইয়ে আছে, বইয়ে আছে, ঠিক আছে, এটা আমার কি আছে, বই আছে। তাহলে সোনার তরী যেটা আছে, হ্যাঁ, সোনার তরী কোথা থেকে নেওয়া হয়েছে বলো? গীতাঞ্জলি, গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা দেখো, তোমরা অনেকেই একটা জিনিসে কনফিউশনে যাবা যে গীতাঞ্জলি বানানটা কোনটা শুদ্ধ। মনে রাখবা যে আমরা বানানের নিয়মে পড়েছিলাম যে যদি অঞ্জলি নামক প্রত্যয় থাকে, কোন প্রত্যয়? অঞ্জলি প্রত্যয়। অঞ্জলি প্রত্যয়, অঞ্জলি প্রত্যয় হলে কি হয়? রস্য ইকার হয়, রস্য ইকার হয়। তার মানে তোমার এখানে কোনটা শুদ্ধ হচ্ছে? এটা কি? এটা হচ্ছে ভুল। শুদ্ধ কোনটা? এই যে এটা হচ্ছে শুদ্ধ। তো গীতাঞ্জলি, গীতাঞ্জলি কি হয়েছে? গীতাঞ্জলি কেন বিখ্যাত? নোবেল পুরস্কার পাইছিল, হ্যাঁ, নোবেল পুরস্কার পাইছিল, নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার কত সালে পাইছিল? 1913 সালে। আচ্ছা, যারা নোবেল দেয় তারা কি আমাদের মতো বাঙালি? না। তাহলে এই নোবেলটা দিছিল কেন? দিছিল মূলত সং অফারিংসের জন্য, সং অফারিংসের জন্য। এই সং অফারিংসটা আবার কি ভাই? সং অফারিংসটা হচ্ছে এই গীতাঞ্জলির সাথে কিছু কবিতা ছিল, কবিতা এগুলো ছিল মিলে সং অফারিংস বানাইছে। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সালে জন্মগ্রহণ করেন? আমরা জানি তিনি হচ্ছে 1861 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করছেন 1348 সালে। হ্যাঁ, এখন এখান থেকে কিন্তু তার একটা জিনিস বের করা সম্ভব, একটা জিনিস কিন্তু বের করা সম্ভব। কি সম্ভব? তুমি যদি এই 1861 থেকে 593 মাইনাস করো, কত? 1861 থেকে 593 মাইনাস করলে দেখো উপরে আমরা জানি ছোট সংখ্যা হইলে সেটাকে কি বলে? বড় হয়। তাহলে এটাকে কি ধরবো? 11। তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হয়? তাহলে 11 থেকে 3 বাদ দিলে হয় 8, হ্যাঁ 8। আর এখানে হাতে আছে 1, 10। তাহলে 16 থেকে 10 বাদ দিলে কত হয়? 16 থেকে 10 বাদ দিলে হয় 6, হাতে থাকে 1। তাহলে এখানে আসলো, তাহলে এটা হইলো 6, 8 থেকে 6 বাদ দিলে 2 আর 1। দেখো তাহলে 1861 থেকে 593 বাদ দিলে আসে 1268। তার মানে তুমি যদি 1861 থেকে 593 বাদ দাও তাহলে তুমি কিন্তু বাংলা সালটা পেয়ে যাবা, তোমাকে বাংলা সালটা মুখস্থ করতে হবে না। ঠিক তেমনি 1348 থেকে তুমি 593 বাদ দাও, সরি 593 যোগ করো, কত হবে? তাহলে 8 আর 3 11, 11 1 10, তাহলে এখানে 10 আর 4 কত? 10 আর 4 হচ্ছে 14, 4 হাতে থাকে 1, 6, 6 আর 3 9 আর 1। দেখো তাহলে আমরা কিন্তু 1861, এটা কি সাল? এটা হচ্ছে ইংরেজি জন্মসাল, ইংরেজি জন্মসাল, বাংলা জন্মসাল, বাংলার মৃত্যুসাল আর কি ইংরেজি মৃত্যুসাল কিন্তু আমরা বের করতে পারলাম। সো এর পাশাপাশি আমাদের আরও তোমার কি আছে? আরও হচ্ছে যেমন শেষের কবিতা আছে, শেষের কবিতা আছে, হ্যাঁ শেষের কবিতা আছে, শেষের কবিতা আছে। তারপর কি রক্তকরবী আছে, রক্তকরবী আছে, ডাকঘর আছে, ডাকঘর আছে, রাজা আছে, হ্যাঁ রাজা আছে। তারপরে ডাকঘর, রাজা, বিসর্জন আছে, বিসর্জন আছে। তারপরে কি আছে? গোরা, গোরা রাজর্ষি আছে, হ্যাঁ গোরা ও রাজর্ষি আছে। এই যে জিনিসগুলা, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার হৈমন্তী আছে। সো এই যে প্লাস অন্যান্য যে অন্যান্য সাহিত্যকর্মগুলো আছে, অন্যান্য সাহিত্যকর্মগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কারণ কবির সাহিত্যকর্ম থেকে কিন্তু এখানে আমার ভালো পরিমাণে প্রশ্ন আসছে। তার মানে কি কোথা থেকে প্রশ্ন আসছে? যে কবিদের, কবিদের সাহিত্যকর্ম, হ্যাঁ সাহিত্যকর্ম, সেখান থেকে কিন্তু আমরা অলরেডি একটা প্রশ্ন পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনাল, ফাইনাল সাজেশন। সাজেশন কেমনে বানাইতে হয় দেখো, তোমরাও পরবর্তীতে যখন টিচার্স প্রফেশনে আসবা, সো হোপসো তোমরাও বানানো শিখবা। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি, আমি যদি এখন তোমাদেরকে বলি তাহলে এই সমস্ত জিনিসগুলো যেটা গেল সেগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে এগুলা কোন কবির রচনা? এগুলো হচ্ছে আমাদের কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ঠিক আছে, আল মাহমুদের রচনা কোনগুলা? এই যে আল মাহমুদ নয়, এনার হচ্ছে সোনালী কাবিন, হ্যাঁ সোনালী কাবিন, এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা যা আলোচনা ছিল সব কিছু আমরা শেষ করে ফেললাম। ওকে, চতুরঙ্গ, এটা আসার মতো একটা প্রশ্ন। চতুরঙ্গ,
সো পরীক্ষায় বেশিরভাগ যেটা আসে বিসর্জন, রাজা, ডাকঘর, হ্যাঁ, রক্তকরবী, এগুলা বেশিরভাগ চলে আসে। তাহলে চলো রবীন্দ্রনাথ শেষ, আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা মাত্র 2টা প্রশ্ন সলভ করছি, আমরা এখন 3 নম্বর প্রশ্নের দিকে আগাই। দেখো, ঘুম নেই, এই দেখো আবার কিন্তু সাহিত্যকর্ম থেকে আসছে। কোথা থেকে আসছে? কবিদের সাহিত্যকর্ম, 2। হ্যাঁ, দেখছো, মানে কবিতা থেকে আসছে একটা, আর সাহিত্যকর্ম থেকে 2টা চলে আসে। ওকে ওকে, দেখো, তার মানে আমরা ঘুম নেই, পূর্বাভাস, এগুলো আমরা অভিযান এগুলা জানি না, বাট আমরা এই যে ঘুম নেই আর পূর্বাভাস, এই দুটা সম্পর্কে জানি। এই দুটা কার? এই দুটো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। কাজে এই দুটা যদি সুকান্ত ভট্টাচার্যের হয়, তাহলে বাকিগুলোও কার হবে? সুকান্ত ভট্টাচার্যেরই হবে। তার মানে উত্তর কি হবে? সুকান্ত ভট্টাচার্য। মজার ব্যাপার হচ্ছে সুকান্ত ভট্টাচার্যকে আমরা বলি কিশোর কবি। হ্যাঁ, কিশোর কবি। তিনি 15 বছর বয়সে আকাল নামক কাব্যগ্রন্থ বের করেন। বন্ধুদের সাথে বাজি লেগে, বন্ধুদের সাথে বাজিতে তিনি অতসী মামি লিখছেন। কি লিখছেন? অতসী মামি। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে তিনি জন্মগ্রহণ করছেন কবে? জন্মগ্রহণ করছেন 1926 সালে, মৃত্যুবরণ করছেন কবে? 1947 সালে। 1947 মৃত্যু। তাহলে বেঁচে ছিলেন কতদিন? 7 থেকে 6 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে কত? 2। তাহলে 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কি করেন? মারা যান। ভালো কথা, ওকে। তার কবিতায় বিপ্লব ও মার্ক্সবাদী একটা অনুপ্রেরণা দেখা যায়। তাহলে আমরা এই সুকান্ত ভট্টাচার্যর যে সাহিত্যকর্মগুলো আছে, সেই সাহিত্যকর্মগুলো কিন্তু ভালো করে পড়ব। ঠিক আছে, সাহিত্যকর্মগুলো ভালো করে পড়ব। এর পাশাপাশি যা যা তোমাদের লাগবে রিলেটেড সব কিছু লিখে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, তাহলে আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, এটাও কি কোথার? তাহলে দেখো আমরা 3টা প্রশ্ন, আচ্ছা আমরা সলভ করলাম কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। সলভ করলাম। এখন এই 3টা প্রশ্ন সলভ করতে যে তোমাদেরকে একটা আমি শর্ট ট্রিক্স, মানে একটা ভুল জিনিস শিখাইছি। বলো, 3টা প্রশ্নের মধ্যে একটা জিনিসে তোমাদেরকে আমি, মানে তোমাদের মেধা যাচাইয়ের জন্য একটু ট্রিক্স খাটাইছি। বলো তো কোনটা? এই প্রশ্নে, নাকি এই প্রশ্নে, নাকি এই প্রশ্নে? কোন প্রশ্নে বলো? 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আমার কিন্তু একটু উলট পালটে ইনফরমেশন আছে, কিন্তু ইনফরমেশনটা কেমন? উল্টা পাল্টা। ঠিক আছে, বল কোনটা? এখানে কমেন্ট কেন দেখা যাচ্ছে না? একজন বলছে 2-এর ঘ নাম্বার। 2-এর ঘ তো ঠিকই আছে, এটা তো ঠিকই বলছি, সবই ঠিক বলছে, কিন্তু ইনফরমেশনে ভুল আছে। কোথায় বলো? আচ্ছা, এই যে এটা কে বলছে? আচ্ছা, এইটা হচ্ছে সর্বপ্রথম কে বলছে সেটা দেখি।
আচ্ছা, হাবিবুল্লাহ রাব্বির আগে কেউ বলছে? আচ্ছা ঠিক আছে, কে যে বলছে খুঁজে পাচ্ছি না, বাট এই যে দেখো বন্ধুদের সাথে বাজিতে অতসীম আমি লিখছিল কি, এটা লিখছিল হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা আনলাম কেন? মানিক বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে বিজ্ঞান মনস্ক লেখক, হ্যাঁ, এবং তার সবচেয়ে যেটা আসে সে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নামটা সবসময় আসে। সো এটা একটু খেয়াল করবা, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ওকে, আরিফুল ইসলাম, না তোমার আগেও একজন দেখছে যে, হ্যাঁ এখন দেখো অনেকে আমাকে বলছে যে ভাইয়া 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 একটু ফাস্ট পড়ান। আচ্ছা, ফাস্ট পড়াই আমি আসলে আমার ক্লাসের স্টাইল এমন স্লো স্লো, হ্যাঁ, ফাস্ট পড়াইলে 10 মিনিটে এই ক্লাস শেষ করে দিতে পারবো, তুমিও কিছু বুঝবা না, এই ইনফরমেশনে পাবা না। হতেও পারে এই ইনফরমেশন থেকে 4 থেকে 5টা বা 5 থেকে 6টা প্রশ্ন পেয়েও যাইতে পারো। আমি ঢাবির আগে 6 ঘন্টা একটা ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, সেখানে যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় 80% ঢাবিতে কমন ছিল এক ক্লাস থেকে। অনেকে বলছিল যে রিটেন কেউ কমন দেখাইতে পারবে না, কিন্তু আমি একমাত্র বান্দা যে রিটেনও কমন দেখাইছি। সো একটু ভরসা রাখো, যারা তাড়াহুড়া করো, তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের জন্য অ্যাডমিশনের টাকা একটু কঠিন আছে। অ্যাডমিশন একাডেমিকের মতো সহজ না, কম পড়বা অ্যাডমিশনের চান্স পাবা না, একটা রূঢ় বাস্তবতা তোমাকে আমি বললাম। কম পড়ে কখনো অ্যাডমিশনের চান্স পাবা না, কারণ তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে। সো কেউ বলতে পারবে না কম পড়ে সে অ্যাডমিশনের চান্স পাইছে। অ্যাডমিশন ছোট বাচ্চাদের জন্য, তোমাদের জন্য না, ঠিক আছে। দেখো আমি কিন্তু ক্লাসে কারো কমেন্টও পড়ি না, সো আমি যে জিনিসটা করি তোমাদের জাস্ট ইনফরমেশন দিই। হ্যাঁ, এটা লিখছে, এটা বলছে বলে আমি কিন্তু তোমাদের টাইম পার করে দিই, এটা তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তুমি মজা পাবা তোমার নামটা নেওয়ার জন্য, বাট আলটিমেটলি ক্ষতিটা তোমারই। সো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝবা তত তোমাদের ভালো। হ্যাঁ, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, তার মানে এইটা কোথা থেকে আসছে বলো? এইটা হচ্ছে কেমনে বের করব? অত কিছু বাদ দাও, রিডাকশন মেথড ইউজ করো, রিডাকশন মেথড। সো রিডাকশন মেথড ইউজ করলে কি হবে? মোহাম্মদ মাহফুজুল্লাহ নামে আমার বই কোনো কবি আছে? নাই, বাদ। শহীদ কাজীর নামে কেউ আছে? নাই। হেলাল হাফিজ নামে কেউ আছে? নাই। শামসুর রহমান নামে আছে, তার মানে এইটাই সত্য। শামসুর রহমানকে আমরা কি বলি? শামসুর রহমানকে আমরা বলি নাগরিক কবি, নাগরিক কবি। কোথায় জন্মগ্রহণ করছেন? তিনি ঢাকার মাহুতটুলিতে 1929 সালে জন্মগ্রহণ করছেন। ঠিক আছে, তাহলে তার কিছু বই আছে, যেমন রৌদ্র করটিতে, ঠিক আছে, রৌদ্র করটিতে। এইটা একটু ফেমাস। আর তোমার যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে হেলাল হাফিজ, তার একটা বিখ্যাত লাইন আছে যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, মানে যুদ্ধে যাওয়ার জন্য তার অনিবার্য সময়, ঠিক আছে। সো হেলাল হাফিজ বা এদের নিয়ে আমাদের বই আসলে কোনো ধরনের কোনো কিছু নাই, আছে কারণেই আছে হচ্ছে তোমার মূলত শামসুর রহমানকে নিয়ে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। এরপরে আসো কমলবন। আচ্ছা, কমলবন কোথা থেকে আসছে? কমল মানে কি? কমল মানে হচ্ছে পদ্ম,
কমল মানে কি? পদ্ম। তাহলে এটা কমলবন কি আসবে? কমলবন হচ্ছে পদ্মবন। এটা কিন্তু ঢাবি না রে বাবা, এটা ভুল করে ঢাবি লিখছে, এটা কিন্তু ঢাবি না, এটা হচ্ছে কি, এগুলো সব জাতীয় বিশ্ববিদ্যালয়, জিনিসটা মাথায় রাখো। ওকে, এই যে আরিফুল ইসলাম অনেকগুলাই লিখছে। এখন দেখো কোন বানানটি ভুল হয়েছে। আমরা জানি আকাঙ্ক্ষা বানানে কি হয়? যুক্ত খ হয়, তার মানে এই জিনিসটাও পড়বা। এখন তোমাদেরকে আর দুইটা সাজেশন দিই, সেটা হচ্ছে শব্দার্থগুলো পড়বে। হ্যাঁ, যেখানে যেখানে ব্যাখ্যা লাগবে সেখানে ব্যাখ্যা দিব, যেখানে ব্যাখ্যা লাগবে না সেখানে দরকার নাই। শব্দার্থ, শব্দার্থ। ওকে, এরপরে দেখো শব্দার্থর পরে কি আছে? শব্দার্থর পরে আমরা দেখতে পাই বানান। ঠিক আছে, শব্দার্থ থেকে আসে কয়বার? একটা। বানান থেকে আসে একটা। ওকে, আচ্ছা দেখো সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ। সত্যবিধিতে সবসময় একটা জিনিস বলে, রি র মূর্ধন্য স, রিকার মূর্ধন্য, হ্যাঁ, রেফ। আচ্ছা, র এর যত ভার্সন আছে, র এর ভার্সন কি কি আছে? র আছে হচ্ছে রেফ, রফলা, রকার। র এর যত ভার্সন আছে সবগুলোর সাথে কি হয়? মূর্ধন্য স হয়। এখন তুমি ইজিলি বের করতে পারবা যে এটা কোথা থেকে আসে। দেখো এখানে কি আছে? মূর্ধন্য স আছে। কি আছে? মূর্ধন্য স আছে। এখানেও মূর্ধন্য স আছে। সো মূর্ধন্য স থাকে, আবার রেপ থাকে, তার মানে এটা তো অটোমেটিকলি কি হবে? মূর্ধন্য হবে। তার মানে সত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? এই যে এই বানানটি শুদ্ধ। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার প্রশ্ন কোনটা ছিল? কমলবন। এটা তো তোমাদের হচ্ছে ইয়া থেকে আসছে, ওই যে ফেব্রুয়ারি 1969 থেকে। ঠিক আছে, তার মানে আমরা সত্যবিধান দেখলাম। বানানের মধ্যে তাহলে আরেকটা জিনিস ইনক্লুড হবে, বানানের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুড হবে, সেটা হচ্ছে নত্য সত্যবিধান। ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই যাই আমরা, 8 নম্বরে যাই। কোনটি শুদ্ধ বাক্য? দেখো ছেলেটি ভয়ানক। ভয়ানক সাধারণত ভীতিকর অবস্থা। ভীতিকর, ভয়ানক সাধারণত কোন অবস্থায়? ভীতিকর অবস্থায় ব্যবহার করা হয়। তার মানে মেধাবী, এটা কি ভালো না ভীতিকর অবস্থা? ভালো অবস্থা, তার মানে এটা হবে না। ছেলেটি অত্যন্ত মেধাবী। ঠিক আছে, ছেলেটি সাংঘাতিক। সাংঘাতিক মানে কোনো ওই যে ভীতিকর বা এই কাজে ব্যবহার করা হয়, তার মানে এটাও হবে না, মারাত্মকও হবে না। তার মানে ছেলেটা অত্যন্ত মেধাবী। অত্যন্ত, হ্যাঁ, অত্যন্ত মেধাবী। ওকে, তার মানে আমরা শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ থেকেও কিন্তু আসতে দেখছি। তার মানে কি? শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ। পরেরটায় আসো, পরেরটায় আসো। ঠিক আছে, আচ্ছা দেখো এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আসছিল। এখন দেখো এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, আসছে কোথায়? আমাদের বইয়ে কোনটা আছে? হৈমন্তী নাই, তার মানে বাকি তিনটা আছে। বিলাসীতে কি কার লেখা? শরৎচন্দ্র। এখানে ব্যতিক্রমধর্মী দুই মানব মানবীর কথা বলা আছে। কার কথা? মৃত্যুঞ্জয়, বিলাসী ও ন্যাড়া। হ্যাঁ, কাজেই এদের কারো কথাই এখানে বলার সম্ভাবনা নাই। অপরিচিতাতে দুইজনের কথা যদি আমরা দেখি, নায়ক অনুপম এবং কল্যাণী। তাহলে এই যে কথাটা, এই কথাটা কখন বলছে? অনুপম বলছে আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে বড়। তাহলে এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে অপরিচিতাতে।
আছে কোথায়? অপরিচিত। ওকে, এখন দেখো এরপরে তার মানে আমরা দেখছি কোথা থেকে আছে, গদ্যাংশ থেকে। হ্যাঁ, গদ্যাংশ থেকে কিন্তু ভালো পরিমাণের প্রশ্ন আসে। দেখো এই তো এই প্রশ্ন, কার জীবনীতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? রেইনকোট কার জবানিতে? আখতারুজ্জামান ইলিয়াস, তিনি লেখক ছিলেন। তিনি কি লেখক? তার বিখ্যাত উপন্যাস দুইটা ছিল, সেই দুইটার নাম কি? একটা ছিল খোয়াবনামা, খোয়াবনামা, একটা ছিল কি চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই। এই দুটা কি ছিল? উপন্যাস। এছাড়া কি ছিল? দোজখের ওম, দোজখের ওম, দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে উৎপাত। হ্যাঁ, এগুলো ওকে। এখন ইনি গল্পটা লিখছেন, কার ভাষায় লিখছেন? তিনি মূলত লিখছেন নুরুল হুদা। তার মানে এই অধিকাংশ ঘটনা কার বিবৃত হয়েছে? নুরুল হুদার বিবৃত হয়েছে। ঠিক আছে, ওকে। 18 বছর বয়স কি জানে? এ বয়স জানে রক্তদানের পুণ্য। এটা কবিতার লাইন থেকেই চলে আসে, এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে। ঢাবি দেখে আবার কেউ কনফিউজ হইস না, এটা হচ্ছে যে টাইপিস্ট সে ভুল করে এটা লিখছে। তার মানে এখান থেকেও আমরা দেখছি যে এখান থেকে কিন্তু বেশি আসছে। ঠিক আছে, বেশি আসছে। তাহলে 1 2 3 4 5। 12 নম্বরে আসো। মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? সে একদম কি উপরে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। তখন তাহের কাদের একদম কি মারবে? বর্ষা মারবে। তখন তারা কোনো শব্দ করে না, তারা দূর থেকে মসজিদকে দেখে যে একজন ব্যক্তি হেঁটে এরকম করে আসতেছে। যেমন তোমরা বললেন আল্লাহ চান্স দিয়ে দাও, মেয়েরা বলো আল্লাহ কোনো ছেলেদের দিকে তাকাবো না, চান্স দিয়ে দাও। ছেলেরা বলো আল্লাহ কোনো মেয়েদের দিকে তাকাবো না, চান্স দিয়ে দাও। কিন্তু তোমরাও যেমন ভণ্ড, মসজিদও ঠিক তেমনই কি ছিল? ভণ্ড। সো ভণ্ডদের কি একটু নাটক করতে হয়। সো মসজিদও নাটকীয়তার সাথে মহব্বতনগর গ্রামে প্রবেশ করেন। হ্যাঁ, মহব্বতনগর গ্রামে কী করেন? প্রবেশ করেন। তার মানে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এইটা। তার মানে এখান থেকে আমরা যদি দেখতে পাই, এখান থেকে প্রশ্ন কিন্তু ভালো পরিমাণে আসে, উপন্যাস থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। 7 লাল সালো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখি আমরা যদি 13 নম্বর প্রশ্নের দিকে দেখি যে সিরাজের পতন কে না চায়, এই সংলাপটা কার? এটা কোথা থেকে আসছে বলো? সিরাজের পতন কে না চায়, এটা কোথা থেকে আসছে? সিরাজের পতন কে না চায়, এটা কোথা থেকে আসছে বলো? এটা আসছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা থেকে। কোথা থেকে? নবাব সিরাজউদ্দৌলা থেকে। কোথা থেকে আসছে? নবাব সিরাজউদ্দৌলা থেকে। নবাব সিরাজউদ্দৌলা থেকে। তার মানে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। নবাব সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা। ঠিক আছে, তো সিরাজউদ্দৌলা থেকে আমরা কি কি পড়বো আসলে? সিরাজউদ্দৌলা থেকে কি কি পড়বো? সিরাজউদ্দৌলা থেকে কি কি পড়বো দেখো। সিরাজউদ্দৌলায় তোমার এখান থেকে যে জিনিসগুলো পড়তে হবে, দৃশ্য কয়টা, অঙ্ক কয়টা, হ্যাঁ দৃশ্য কয়টা, অঙ্ক 12টা, অঙ্ক কয়টা, নাটকের অঙ্ক হচ্ছে 4টা, কোন অঙ্কে কয়টা দৃশ্য সেটা কিন্তু পড়তে হবে। মানে এটার স্থান, তারিখ, কতটি দৃশ্য, হ্যাঁ
কতটি দৃশ্য, এবং যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংলাপ। সংলাপ। তাহলে সিরাজের পতন কে না চায়, এটা কি? এটা হচ্ছে মূলত ঘসিটি বেগম বলছে। আর সিরাজকে হত্যা করছে কে? হত্যা করছে হচ্ছে মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ কি গাড়ি? হত্যাকারী। ঠিক আছে, হত্যাকারী। তাহলে আমরা পরবর্তীতে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? আমরা একটু আগেই মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে সাঁওতাল পরগনার দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়? দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে, পিতার নাম না, তার পিতৃ প্রদত্ত নাম, এই জিনিসটা আসবে। পিতার নামের থেকে পিতৃ প্রদত্ত নাম, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তিনি কি লিখছিলেন? অতসী মামি। অতসীর মামি, অতসী মামি লিখেছেন। তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান মনস্ক লেখক। এছাড়াও আমরা দেখতে পাই সরীসৃপ, হ্যাঁ, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, সমুদ্রের স্বাদ, এবং যেগুলো শেষে ইতিকথা আছে, হ্যাঁ, ইতিকথা। ইতিকথা যে হচ্ছে ধরো শহরবাসের ইতিকথা, হ্যাঁ, এই জিনিসগুলো সেগুলো কি। তারপরে হচ্ছে পদ্মা নদীর মাঝি, যেটা বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি, যেখানে আমরা মাঝি এবং কপিলা দুইজনের মাঝে কিছু কথোপকথন দেখি। তো পদ্মা নদীর মাঝি, সরীসৃপ, সমুদ্রের স্বাদ এবং শহরবাসের ইতিকথা, হ্যাঁ। তারপরে বিভিন্ন জিনিসের শেষেই ইতিকথা থাকলে সেটাকার মানিক বন্দ্যোপাধ্যায় বা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা দেখি যে জননী এটাকার, এটা হচ্ছে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য, এটাও মানিক বন্দ্যোপাধ্যায়ের। চিহ্ন, এটাও মানিক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এর মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ন্যায় হচ্ছে পল্লী সমাজ, কারণ এই পল্লী সমাজ এটা হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা ছদ্মনাম ছিল, তিনি মূলত অনিলা দেবী নামে লিখতেন। কি নাম দেবী? অনিলা দেবী। ঠিক আছে, অনিলা দেবী নামে লিখতেন। ঠিক আছে, তাহলে এই যে আমরা এই জিনিসগুলো পড়লাম, এটা পড়বা। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটা? যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এগুলোর পাশাপাশি এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে। আর আমরা দেখেছি যে তার সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে পিতৃপ্রদত্ত নাম, এটা অনেক পরীক্ষায় আসে। এবং এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তোমার কি বলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত অনিলা দেবী নামে লিখতেন। ওকে, এরপরে দেখো, লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবা। লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবা। এখন দেখো, আমরা জানি এটা কোন ধরনের বাক্য, তার মানে বাক্য থেকেও প্রশ্ন আসবে। আমরা আগে দেখি, ধরো যে একটা সমাপিকা ক্রিয়া, এইটা শর্টকাট, একটা সমাপিকা ক্রিয়া থাকলে ক্রিয়া সরল বাক্য। ও এবং আর কিন্তু অবলিক দুইটা সমাপিকা ক্রিয়া যৌগিক বাক্য। যেহেতু সেহেতু, যিনি তিনি,
যখন তখন, যে সে, অথবা নির্ভরশীল সমাপিকা থাকলে তাকে আমরা বলবো জটিল বা মিশ্র। ঠিক আছে, তো তুমি দেখো লোভ পরিত্যাগ করো, এটা একটা সমাপিকা ক্রিয়া, তুমি সুখে থাকবে, এইটাও একটা সমাপিকা ক্রিয়া। তার মানে একটা বাক্যে যখন দুইটা সমাপিকা ক্রিয়া থাকে, একটা দুইটা সমাপিকা ক্রিয়া থাকে, তখন তাকে আমরা কি বলছি, দুইটা সমাপিকা ক্রিয়া থাকলেও সেটাকে আমরা যৌগিক বাক্য হিসাবে চিনতে পারছি। তার মানে আমাদের বাক্য থেকেও প্রশ্ন আসে। কোথা থেকে? বাক্য থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে, বাক্য থেকেও প্রশ্ন আসে। তাহলে বাক্যটাও আমাকে একটু ভালো করে পড়তে হবে। কি পড়তে হবে? বাক্য। ঠিক আছে, বাক্যটাও ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে যদি আমরা দেখি, চলো এরপরে যদি আমরা দেখি, দেখো বুক পোস্ট, এটা কোথা থেকে? পারিভাষিক শব্দ থেকে আসে। বুক মানে কি? বুক মানে বই। এখন তোমরা এখানে বই দেখে দেখে, এটা হচ্ছে কি, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বই দেখে সবাই তোমরা ভাবতে পারো যে এগুলো কি, এগুলো হচ্ছে তোমার এইটাই হবে, কিন্তু আসলে দেখবা যে এইটা কি বলছে, পারিভাষিক শব্দ। তার মানে তোমরা সবসময় এই জিনিসটা একটা মাথায় রাখবা, পারিভাষিক শব্দের ক্ষেত্রে এইখানে যেইটার বাংলা অর্থ আছে এইখানে সেটা উত্তর হবে না, এইখানে যেটার বাংলা উত্তর আছে এইখানে সেটা কখনোই উত্তর হবে না। আমি আবারও রিপিট করছি যে এইটার মধ্যে যে বাংলা অর্থ আছে, বুক, বই রিলেটেড কোনো এটা অর্থ দিবে না, কারণ এটার নামই পারিভাষিক শব্দ, এটা শব্দ অর্থ না। ঠিক আছে, তার মানে বই রিলেটেড যে তিনটা আছে সেটা আরামসে বাদ দাও, তাহলে যেটা পাচ্ছ খোলা ডাক সেটাই হচ্ছে কি তোমার পারিভাষিক শব্দের উত্তর। তাহলে এইটা কোথা থেকে আসছে? এইটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে আসে। কোথা থেকে? পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে এসেছে। ঠিক আছে, লেটস ডু ওয়ান থিং। দেখো, বিদ্রোহী কবি তাই কবি দাবানল হয়ে আমি দাহন করিব বিশ্ব। কি দাহন করিব? দাহন করিব বিশ্ব। ঠিক আছে, তার মানে এটা সরাসরি কবিতার লাইন থেকে আসছে। এবং এটা কে লিখছেন? এটা লিখছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস কয়টা? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে 3টা। উপন্যাস কয়টা? উপন্যাস হচ্ছে 3টা। এই 3টা উপন্যাস তিনি কি কি লিখছেন? বাকুম, বাকুম, বাকুম। তাহলে কু থেকে কুহেলিকা, ব থেকে বয়কার থেকে বাঁধনহারা, বাঁধনহারা, ম থেকে হচ্ছে মৃত্যুক্ষুধা, মৃত্যুক্ষুধা। ঠিক আছে, মৃত্যুক্ষুধা। ঠিক আছে, মৃত্যুক্ষুধা। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে তিনি কবে জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছে 1899 সালে জন্মগ্রহণ করেন। 99 সালে। ওকে, তাহলে 1899 সালে আরও কে কে জন্মগ্রহণ করছেন? দেখো, আমাদের জীবানন্দ দাশ জন্মগ্রহণ করছেন। জীবানানন্দ দাশ। তোমরা বনফুল নামে একজনের নাম শুনবা, বনফুল, যাকে আমরা বলাই চাঁদ মুখোপাধ্যায় বলি, বনফুল কিন্তু জন্মগ্রহণ করছেন। তাহলে 1899 সালে কাজী নজরুল ইসলামের পাশাপাশি জীবানন্দ দাশ এবং বনফুল জন্মগ্রহণ করেন। এখন তোমাকে বলা হইতে পারে যে কবে তাকে বাংলাদেশে আনা হয়? বাংলাদেশে আনা হয় 1972 সালে। বাংলাদেশে আনা হয় 1972 সালে। মৃত্যুবরণ কবে? মৃত্যুবরণ 1976 সালে। ঠিক আছে, এখন আরও প্রশ্ন হইতে পারে যে আমাদের এই বিদ্রোহী কবিতা কোথা থেকে আসছে? এটা হচ্ছে অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা থেকে, অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা কত সালে? 1922 সালে। ঠিক আছে, তারপরে তার কোন কোন নিষিদ্ধ গ্রন্থ আছে, এই সব কিছুই কিন্তু তোমার আসতে পারে। তার মানে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি, কবিতার 11, কবিতার লাইন, উৎস, মাত্রা ও কবি ও
ও লেখক পরিচিতি। ঠিক আছে, ক্লিয়ার? প্রিয়াঙ্কা দে, অতসীম আমি কার লেখা, সুকান্ত ভট্টাচার্য নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? দুইটাই তো বললেন। ক্লাসে একটু, এই জন্যই বলছি ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। ক্লাসে কি করতে হবে? মনোযোগ দিতে হবে। আমি দুইটাই না, তুমি মনে হয় এই প্রথম আমার ক্লাস করছো, এই কারণে আমার স্টাইল জানো না। আমি ক্লাসে মাঝে মাঝে স্টুডেন্টদের মনোযোগ কতটুকু সেটা পরীক্ষা করি। এই যে দেখো, এখানে লিখেও দিয়েছি, বন্ধুর সাথে বাজিতে তিনি অতসীম আমি লেখেন, এটাকে লেখছেন। এই যে দেখো, এখানেও বলা আছে মানিক বন্দ্যোপাধ্যায়। তুমি কোথাও দেখাইতে পারবে না যে আমি সুকান্ত ভট্টাচার্যের কথা বলেছি। ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো, আমরা যদি এইখানে আসি 18 নম্বর প্রশ্নে, রাজা উজির মারা। আচ্ছা দেখো, রাজা উজির এই জিনিসটা মানে কি? বড় বড় ব্যাপার। রাজা কি তোমাদের ছোট ছোট, তোমাদের মতো ছোটখাটো জিনিসপাতি, নাকি রাজা বড় জিনিসপাতি? রাজা হচ্ছে অনেক একটা বিশাল বড় জিনিসপাতি। সো বড় জিনিসের সবসময় কি হবে? বড় হতে হবে। এটাও কি ন্যাশনালে আসছে? এগুলার একটাও ঢাবিতে আসে নাই, একটাও ঢাবিতে আসে নাই, এটা সব ন্যাশনালের প্রশ্ন। ঠিক আছে, তাহলে বড় বড় জিনিসপাতি। এখন দেখো, এখানে কোনটা দ্বারা বড় কিছু বোঝাচ্ছে? সুযোগের সদ্ব্যবহার, না এটা ভুল। বড় বড় কথা বলা, এই যে রাজা উজিরমা। ঠিক আছে, তার মানে আমাদের কি অলরেডি বাগধারাও পড়তে হবে। হ্যাঁ, বাগধারাও পড়তে হবে। এখান থেকে আমরা কি পড়বো? বাগধারা, বাগধারাও পড়বো। ঠিক আছে, বাগধারাও। এরপরে হনন করতে ইচ্ছুক, হনন করতে ইচ্ছুক, ইচ্ছুক হইলে যে ইচ্ছু, এই এই অংশটা থাকলে এটা হবে জিঘাংশু। কি হবে? জিঘাংশু। আর হনন করার ইচ্ছা, হনন করার ইচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। হনন করার ইচ্ছা, ইচ্ছাটা হইলে হবে জিঘাংসা। তাহলে আমাদের কি এক কথায় প্রকাশটাও একটু পড়তে হবে। ঠিক আছে, এক কথায় প্রকাশ, কথায় প্রকাশ। ক্লিয়ার? নেক্সট 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 দেখো, এরপরে সোনাত্তরী কবিতায় প্রতি স্তবক, স্তবক মানে আমরা যেটাকে বলি প্যারা। হ্যাঁ, এই যে এই প্যারাকে বলা হয় স্তবক, এটাকে বলা হয় স্তবক। প্রতিটা স্তবকে কয়টা করে লাইন আছে? এইটা হচ্ছে তোমার ন্যাশনাল আসা প্রশ্ন, এটা ভুলে ঢাবি খাওয়া দিয়েছে। তাহলে প্রতিটা স্তবকে কয়টা করে আছে? প্রতিটা স্তবকে আমরা করে জানি 60টা করে লাইন আছে। কয়টা লাইন? 60টা করে। এবং কি পূর্ণমাত্রার, এবং এটা কি কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দ। তার মানে যেটা বলছি, ছন্দ পংক্তি এগুলো কি ভালো করে পড়তে হবে। ওকে, সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। কোন ধরনের বাক্য দেখো? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা, যারা যারা তোমরা বা ধরো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো আছে, যারা শুধুমাত্র গাজীপুরে পড়তে চাও না, গাজীপুরের বাইরে যেগুলো আছে সেগুলোতে পড়তে চাও, তাদের প্রশ্নগুলো আগের মতো ছিল। আর যারা 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 গাজীপুরে পড়বা, হ্যাঁ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অ্যানালাইসিস। জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসের প্রশ্ন কেমন হয়, মানে গাজীপুরের প্রশ্ন কেমন হয় সেটা একটু দেখব। ক্যাম্পাস, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমত আমরা বলেছিলাম যে বাক্য, আচ্ছা ওখানে একটা বাক্য লেখা হয়নি, তাই না? আচ্ছা, 14 বাক্য। তাহলে এই 20টা প্রশ্ন আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তোমরা এখন আমাকে বলো যে প্রতিটা জিনিসের, প্রতিটা কনসেপ্ট মোটামুটি তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা, এবং ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা, এবং ডিটেলসে জানতে পারছো কিনা। এটাও কি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, জানতে পারছো কিনা সেটা একটু আমাকে জানাও।
এই ক্লাসের পিডিএফ দিব, সমস্যা নাই। এখন বলো। সব ক্যাম্পাসেই সেম হয়, তবে মাঝে মাঝে অন ক্যাম্পাসের প্রশ্ন আলাদা হয়, যেমন এটা হচ্ছে অন ক্যাম্পাসের প্রশ্ন, যারা ঠিক আছে। বলো বলো বাবুরো, এনি প্রবলেম, কোনো সমস্যা? অন ক্যাম্পাসের প্রশ্ন আলাদা, ঠিক আছে। তোমাদেরকে বলো যে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ভালো মতো বুঝতে পারছো কিনা, অ্যানালাইসিস তোমাদের ভালো লাগছে কিনা, হ্যাঁ সবকিছু একটু জানিয়ে দাও। Okay. তাহলে দেখো আমরা যদি এখন শুরু করি, তাহলে প্রথম প্রশ্ন আমরা শুরু করলাম। হ্যাঁ, যে টপিকগুলো দিচ্ছি এগুলোর মধ্যে কমন পাবা ইনশাল্লাহ। তাহলে সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। আমি বলছি, আগেই বলছি, যখন একটু আগে বাক্য দেখাচ্ছিলাম, বাক্য রিলেটেড আলোচনা করেছি। কোথায় বাক্য নিয়ে আলোচনা করেছি? আচ্ছা দেখো, এখানে কি বলছিলাম, একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য, এখানে 1000টা সমাপিকা ক্রিয়া থাকে, ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ও এবং আর কিন্তু সাথে দুইটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা যৌগিক বাক্য, যেহেতু সেহেতু যিনি তিনি, যখন তখন যে সে, এবং অথবা নির্ভরশীল সমাপিকা ক্রিয়া থাকলে সেটা জটিল বা মিশ্র বাক্য। এখন তুমি এখানে দেখবা কি দেখবা, সেটাই তোমাকে দেখাচ্ছি। সকাল 10টার দিকে খবর পেলাম, এটা কি অসমাপিকা ক্রিয়া, এখান থেকে কিন্তু বাক্যটা শেষ হয়ে গেছে। মানে কি, এটা হচ্ছে অসমাপিকা। এখন এখান থেকে কি বাক্যটা শেষ, তার মানে এইটা হচ্ছে এইটার উপর নির্ভরশীল, আব্বা আসার উপর কি এটা নির্ভরশীল, আব্বা এসেছেন এটা কি সমাপিকা, তার মানে এখানে সমাপিকা কি একটা, অসমাপিকাও একটা। কিন্তু কথা হচ্ছে অসমাপিকার পরে একটা কি আছে, কমা আছে, তার মানে এখানে নির্ভরশীলতা বোঝাচ্ছে। যদি কমা না থাকতো তাহলে সরল বাক্য হইতো, কমা না থাকলে কি হইতো, সরল বাক্য হইতো। কিন্তু যেহেতু কমাটা দিছে, যদি দুইটা অংশে ভাগ থাকে এবং সমাপিকা ক্রিয়া একটা থাকে, তখন তাহলে সেটা কি হয়ে যায়, আমরা জানি নির্ভরশীলতা বোঝালে তখন সেটা জটিল বাক্য হয়ে যায়। কি হয়ে যায়, জটিল বাক্য হয়ে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে উপাচার্য সেটা হচ্ছে ডাক্তার ASM আমানুল্লাহ স্যার খুব ভালো মানুষ, আমাদের ডিপার্টমেন্টের ছিলেন। আমি আমানুল্লাহ স্যারের কিছু ক্লাস পাইছি, উনি আমাদের হেলথ সোশিওলজি পড়াইতেন। খুব ভালো মনের মানুষ এবং খুবই সহজ সরল, ঠিক আছে। তো আমান স্যার খুব সম্ভবত আর 1 বছরের মতো বা 1.5 বছরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকবেন, তারপর তিনি আবার আমাদের ক্যাম্পাসে মানে আমাদের ইয়াতে আছেন। কমা থাকলে যৌগিক হবে, এটা তোমাকে যে শেখাইছে আরিফুল ইসলাম, সে কি বলবো, সে তোমাদের মানে শর্টকাট শেখাইতে যে সে তোমাদের জীবনটাই তেনা করে দিছে। কমা থাকলেই যৌগিক হয় না, যৌগিক বাক্যে কমা নাও থাকতে পারে। যৌগিক বাক্যে কমা তখনই থাকবে যখন দুই পাশেই সমাপিকা থাকবে, এক পাশে অসমাপিকা এক পাশে সমাপিকা, এইটা কোনোদিন যৌগিক বাক্যে হয় না। যৌগিক বাক্যে দুইটাই সমাপিকা থাকে। যৌগিক বাক্য যদি হয় তাহলে সেখানে দুইটাই সমাপিকা হয়, যৌগিক বাক্যে কখনো অসমাপিকা থাকে না। ঠিক আছে, যৌগিক বাক্যে কখনো অসমাপিকা ক্রিয়া থাকে না, দুইটাই সমাপিকা ক্রিয়া থাকবে, আর বাকিগুলোতে তোমার নির্ভরশীল অংশ থাকবে। তাহলে দেখো পরবর্তীতে দেখো, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি থেকে আসছে। আমি কিংবদন্তির কথা বলছি, বদন্তির কথা বলছি, লেখাই আছে আর লিখলাম না। ওকে, শুদ্ধ বানান গুচ্ছ দেখো, এখানে আমরা জানি পুণ্য শূন্য দুরন্ত দুর্নীতি শিহরিত নির্মিত, হ্যাঁ
কি হবে? কি হবে বলো? শিহরিত নির্মিত, নির্মিত বানান এমন না নির্মিত বানান এমন? দুরন্ত বানান এমন না দুরন্ত বানান এমন? পূর্ণ বানান এমন? তার মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। শুদ্ধ হচ্ছে বঞ্চিত এবং লাঞ্ছিত। আচ্ছা, এরপরে দেখো অ্যাটাস্টেড। অ্যাটাস্টেড মানে হচ্ছে সত্যায়িত করা। তার মানে পারিভাষিক শব্দ থেকে তোমাদের ভালো পরিমাণে প্রশ্ন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে অ্যাটাস্টেড মানে কি? অ্যাটাস্টেড মানে সত্যায়িত করা। এইখান থেকে ভালো পরিমাণে মানে পারিভাষিক শব্দ থেকে অন্তত ভালো পরিমাণে প্রশ্ন আসছে। ভাববাচক বিশেষ্যগুলো কোন পদ থেকে আগত হয়? ভাববাচক বিশেষ্য, ভাববাচক এই অংশটা মানে হচ্ছে কি? ভাববাচক বিশেষ্যকে আমরা বলি ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, বিশেষ্য। তা ক্রিয়াবাচক বিশেষ্য যেটা হয় সেটা কোথাও, সেটা মূলত ক্রিয়া থেকে আসে। ক্রিয়া থেকে, কোথা থেকে আসে? ক্রিয়া থেকে। হ্যাঁ, ক্রিয়া থেকে। যেমন এই তোমাদেরকে একটা দেখাই, যেমন এই যে একটা ক্রিয়া পট, এই পটের সাথে যদি আমরা অন প্রত্যয় যুক্ত করি, কোন প্রত্যয়? অন প্রত্যয়, তাহলে সেটা কি হয়ে যাবে? পঠন। এবং তখনই সেটা কি হয়ে যাবে? তখনই সেটা ভাববাচক বিশেষ্য হবে। অর্থাৎ যে কোনো ধাতুর সাথে ধাতু যোগ অন যদি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে ভাববাচক। সেটা কি হবে? ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য। যেমন কি? যেমন যদি আমি বলি, যেমন যদি আমি তোমাদেরকে বলি যে ভুজ যোগ অন, পট যোগ অন, গম যোগ অন। হ্যাঁ, এগুলো কি হবে? এগুলো কি হবে? ভোজন, পঠন, গমন, শয়ন, এই সব কিছু কি হবে? এই সব কিছু হবে ভাববাচক বিশেষ্য। সব কিছু কি হবে? সব কিছুই হবে তো আমাদের ভাববাচক বিশেষ্য। কি হবে? ভাববাচক বিশেষ্য। তাহলে ভাববাচক বিশেষ্য যেটা আছে, ভাববাচক বিশেষ্য যেটা আছে সেটা মূলত কোথা থেকে আসে বলো তো? সেটা মূলত আসে হচ্ছে কোথা থেকে? সেটা মূলত আসে ক্রিয়া থেকে। তাহলে ভাববাচক বিশেষ্য অবভিয়াসলি ক্রিয়া থেকে, কারণ ক্রিয়ার মূল অংশ কি? এগুলোকে কি বলে? এগুলোকে আমরা বলি হচ্ছে ধাতু। আর ধাতুটা থেকেই কিসের উৎপত্তি হয়? ধাতু থেকেই তোমার ক্রিয়ার উৎপত্তি হয়। ধাতু থেকেই কি হয়? ক্রিয়ার উৎপত্তি হয়। ঠিক আছে? ওকে, এবার দেখো কাজী নজরুল ইসলাম 21শে পদক লাভ করেন কত সালে? 1972 সালে। এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে। 21শে পদককে কি বলা হয়? দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সামরিক পদক। প্রথম কোনটা? প্রথম হচ্ছে স্বাধীনতা। এটা হচ্ছে স্বাধীনতা পদক সর্বোচ্চ। ওকে, তাহলে এখন তোমরা আমাকে জানাও যে কাজী নজরুল ইসলাম 21শে পদক লাভ করেন কত সালে? কাজী নজরুল ইসলাম 21শে পদক লাভ করেন কত সালে বলো? কত সালে বলো? একুশে পদক লাভ করেন হচ্ছে 1976 সালে। এই জন্যই তোমাদেরকে বলছিলাম যে কবি পরিচিতিগুলো ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে দেখো যে 18 বছর বয়স কবিতায় মাত্রা বিন্যাস মানে কিভাবে মাত্রাটা সাজানো আছে। তাহলে প্রথমে 6 লাইন 6 লাইন 2 লাইন, এটা তুমি পড়লেই বুঝতে পারবা, সো এটার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। ফেব্রুয়ারি 1970 কবিতায় সালামের মুখ যেন আজ আলোচিত ঢাকা নাকি পূর্ব বাংলা বলো?
সালামের মুখ যেন আজকে আলোচিত ঢাকা নাকি পূর্ব বাংলা? কে উত্তর দিতে পারো দেখি। সালামের মুখ হচ্ছে পূর্ব বাংলা, আলোচিত ঢাকা না। এখানে সালামের মুখকে তুলনা করছে। হ্যাঁ, ভালো করে বলো, আলোচিত ঢাকা না পূর্ব বাংলা? দেখি। বলো বলো, পূর্ব বাংলা না আলোচিত ঢাকা? দাঁড়াও আমি একটু বসি রে ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। সালামের মুখে আজ সবুজ শ্যামল পূর্ব বাংলা, তার মানে এটা পূর্ব বাংলায় হবে, আলোচিত ঢাকা না। শালা, আমি আনসার বলেই দিছি। ওরা তার পিঠে রক্ত জবার মতো কথা ছিল, কারণ তিনি কি ছিলেন? তার কারণ তিনি হচ্ছে কৃতদাস ছিলেন। ঠিক আছে, ওকে। কোন সম্পর্কটি বিসদৃশ? বিসদৃশ মানে কি? বিসদৃশ মানে হচ্ছে আলাদা, আলাদা। ওকে, দেখো, বাটি, বাটি মানে হচ্ছে বাড়িকেই বোঝায়, গৃহ মানে কি বাড়িকেই বোঝায়। কপাল, কপাল অদৃষ্টের পরিহাস, মানে কি কপালের মন্দভাগ্য যেটা, তার মানে অদৃষ্ট বলতে কপালকে বোঝায়। পার্থক্য, পার্থক্য বলতে দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স, এবং ভেদ বলতে আলাদা অংশ, তার মানে এইটা হচ্ছে সঠিক উত্তর। দুয়ারে দাঁড়িয়ে প্রার্থী ভিক্ষা দেহ দ্বারে, ভিক্ষা দেহ তারে। দেহ এটা কি? ক্রিয়াপদ। এটা কি? ক্রিয়াপদ। কারক কি? ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তার মানে তোমাকে এখান থেকে আমরা যদি দেখি, ক্যাম্পাসের জন্য কারক পদ সমাস। ওকে, দেখো ক্রিয়াপদ, ক্রিয়াপদের সাথে, তাহলে দুয়ারে দাঁড়িয়ে প্রার্থী, দাঁড়ায়, এটাও কি ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদকে আমরা যদি কে কে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর আসে সেটা কি কারক হয়? কর্তৃকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক। কোথা হতে দ্বারা প্রশ্ন করলে অপাদান। কোথায় কখন, কোথায় কখন অধিকরণ। ঠিক আছে, আর হচ্ছে উপায় মাধ্যম, উপায় মাধ্যম করণ। ঠিক আছে, এখন তুমি দেখো, দুয়ারে দাঁড়ায় প্রার্থী, দুয়ারে দাঁড়ায় প্রার্থী, দুয়ারে দাঁড়ায় যদি প্রার্থী হয়, হ্যাঁ, দুয়ারে দাঁড়ায় প্রার্থী হইলে এখানে আমরা বলছি ক্রিয়াপদের সাথে সম্পর্ক, তাহলে ক্রিয়াপদকে আমরা কে
দুয়ারে দাঁড়ায়, হ্যাঁ কে দাঁড়ায়, কে দাঁড়ায়, উত্তর কি আসছে প্রার্থী দাঁড়ায়, তার মানে উত্তর কি হবে কর্তৃকারক হবে, উত্তর কি হবে প্রার্থী দাঁড়ায়, কে দাঁড়ায় প্রার্থী, তার মানে উত্তর কি কর্তৃকারক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটা, হ্যাঁ এখানে বলছে কাব্যগ্রন্থ কোনটা, তার সর্বশেষ কাব্যগ্রন্থ জীবদ্দশায়, প্রশ্নটা এখানে কিন্তু ঘুরাই দিছে, প্রশ্নটা কি করছে ঘুরাই দিছে, এখানে কি বলছে জীবদ্দশায় বলছে। সো এই জিনিসটা একটু খেয়াল করবো ভালো করে। জীবদ্দশায় সর্বশেষ, তার মানে তার জীবনের সর্বশেষ লেখা, সেটাকে আমরা কি পরবর্তীতে সেটা শেষ লেখা হিসাবে ব্যবহার হয়েছে। ওকে, এরপর দেখো লোকটা হারে হারে শয়তান, হারে হারে শয়তান এইটা দিয়ে বোঝানো হয় শয়তানের কতটুকু শয়তান, হারে হারে মানে কি তার শয়তানের পরিমাণটা বেশি, তার মানে কি এটা অধিক, তার মানে এখান থেকে দ্বিরুক্ত শব্দ থেকেও আমাদেরকে পড়তে হচ্ছে, দ্বিরুক্ত শব্দ, হ্যাঁ দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ থেকেও কিন্তু প্রশ্ন আসছে। ওকে, এরপর দেখো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বঞ্চিত ব্যথা, আমরা কার বঞ্চিত, প্রৌরের বঞ্চিত ব্যথা, এটা কবিতার লাইন থেকে আসছে, সো যেটা আমরা আগেই ব্যাখ্যা দিছি, সো এটা ইজিলি গ্রামের লোকেরা যেন অন্য সংস্করণ, হ্যাঁ এটা কার সংস্করণ বলছিল, গ্রামের লোকেরা যাতে কার, ধলা মিয়া নাকি খালেক ব্যাপারী নাকি আমেনা নাকি রহিমা, বলো কার, এটা তো তোমাদের পারা উচিত, এইটা তো পারা উচিত, এটা তো পারা উচিত। এটা উত্তরটা হবে রহিমারই অন্য সংস্করণ, কার, রহিমারই অন্য সংস্করণ। ওকে, এখন দেখো সোনাতরী, সোনাতরী কবিতাটি রচিত, আমি একটু আগেই বলছিলাম যেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত কি, আমরা ছোটবেলায় যেগুলো পড়ছি, ছোটবেলার কবিতা, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, এগুলা স্বরবৃত্ত ছন্দ, হ্যাঁ ওকে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, চরণটিতে স্নিগ্ধ, স্নিগ্ধ আঁখি বলতে কি বোঝানো হয়েছে, স্নিগ্ধ আঁখি, স্নিগ্ধ মানে কি ঠান্ডা, হুম স্নিগ্ধ মানে কি বলো ঠান্ডা, আঁখি মানে কি চোখ বা নেত্র, তার মানে কি কোমল নেত্র না। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি মানে সে এখন কিছু বলার চেষ্টা করছে এবং সেটা কি অনেক উৎসাহের সাথে, তাহলে এখানে ওইটা হবে উৎসুক চাহনি, কি চাহনি, উৎসুক চাহনি। ওকে, এটা দেখো যুক্ত বর্ণ থেকেও তোমাদের প্রশ্ন আসছে, যুক্ত বর্ণ 6 ঢাবি রাবি ও ছবির আগের প্রশ্ন, আগের প্রশ্ন এটা পড়বা, ঠিক আছে। তাহলে এখান থেকে উত্তরটা কি হবে বলো, সর সাথে তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রথমটা কি বোঝাচ্ছে, এটা ইজিলি বোঝাচ্ছে মূর্ধন্য স, তার মানে এইটা তো আগেই বাদ, ওকে, আর এইটা কি, এটা হচ্ছে প্লাস মূর্ধন্য, হ্যাঁ এটাকে আমরা বলছি তোমার শয়ন। নিচের কোন শব্দের বানানটা ভুল, কোন বানানটা ভুল, কোন বানানটা ভুল, ওকে এই বানানটা ভুল, এই বানানটা ভুল, এই বানানটাই ভুল, তার মানে এই হচ্ছে প্রশ্নটাই ভুল, প্রশ্নটাই ভুল। প্রশ্ন কি হতো, কোন বানানটা শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ হলে একটাই উত্তর বানান থাকে, সেটা কি জ্যেষ্ঠ। ভোটাধিকার কোন সমাস, ভোটাধিকার, হ্যাঁ
এখানে হচ্ছে ভোটের অধিকার, ভোটের অধিকার। তার মানে দেখো এই শব্দটার সাথে কি আছে, ভোট যোগ এর, হ্যাঁ এখানে কি প্রাধান্য পাচ্ছে, অধিকার প্রাধান্য পাচ্ছে। পরপদ প্রাধান্য পাইলে কোন তিনটা সমাস হয়, আমরা জানি পরপদ প্রাধান্য পাইলে কি হয়, দ্বিতক, দ্বিতক মানে কি, দ্বিগু তৎপুরুষ আর কি হয়, কর্মধার হয়। দ্বিগু কেমনে বুঝবো, পূর্বপদে সংখ্যা থাকবে, এখানে কি সংখ্যা আছে, নাই, তার মানে দ্বিগু হবে না। কর্মধারা কেমনে বুঝবো, কোনো কিছুর ব্যাখ্যা বোঝাবে, এখানে কি ব্যাখ্যা বোঝাচ্ছে না। তৎপুরুষ কেমনে বোঝাবো, যে কারক লোপ পাবে, কারক লোপ পাওয়া মানে কি, বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে। তাহলে দেখো তো বিভক্তি লোপ পাবে। এখানে অধিকার আছে, এখানেও অধিকার আছে, কিন্তু এখানে ভোটের সাথে যে এই বিভক্তিটা আছে, সেই বিভক্তিটা কি পাইছে, বিভক্তিটা লোপ পাইছে, কি পাইছে, বিভক্তিটা লোপ পাইছে। ভোট এখানে গেছে, অধিকার এখানে আসে, মাঝখান থেকে বিভক্তি লোপ পাইছে। তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে এবং বিভক্তি লোপ পাইলে সেটা কোন ধরনের সমাস হবে, সেটা মূলত তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের আজকের যে ক্লাসের আলোচনা, সেটা আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমাদের সকলের জন্য শুভকামনা। যেই যে সাজেশন দিছি, আমরা এখানে দুইটা ভাগে সাজেশন দিছি, দুইটা ভাগে সাজেশন দিছি। দেখো একটা সাজেশন কোথায় আছে, একটা সাজেশন এই যে এখানে আছে, এইটাও পড়বা, এইটার সাথে সাথে তুমি, এইটার সাথে সাথে তুমি কোন অংশটা পড়বা, এটার সাথে সাথে তুমি হচ্ছে এই অংশটা পড়বা। এই দুইটা অংশ যদি তুমি পড়ো, তাহলে এই দুইটা অংশ থেকে তুমি ভালো পরিমাণে কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এর সাথে সাথে পূর্বের যেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নগুলো একটু দেখে যাবা, তাহলে তোমার পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু 100তে 100 সম্পূর্ণ হবে, এবং এতে করে কিন্তু তোমার চান্স পাওয়ার হারটাও অধিকারে বেড়ে যাবে। তাহলে তোমরা যারা যারা আছো, তোমরা একটু আমাকে জানাবা যে তোমাদের আজকের ক্লাসটা কার কেমন লাগলো। হ্যাঁ, আজকের ক্লাসটা কার কেমন লাগলো, এবং তোমরা সকলেই যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমি সেই কামনাই করি। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া রাখছি। তোমরা জানাও যে তোমরা তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী তোমরা সাজেশনটা পাইছো কি না, সলভ ক্লাসগুলো পাইছো কি না, অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে কি না, সেই বিষয়গুলো একটু কমেন্টে জানাবা। আর হচ্ছে তোমরা যারা যারা এই আজকের ক্লাস, সেই ক্লাসটা করার পরে আমার যে গ্রুপ আছে, সেই গ্রুপের নাম আমি এখানে লিখে দিচ্ছি, মাহিম ইনসাইট। এই গ্রুপে, ফেসবুক গ্রুপ, আবার বলছি, এই ফেসবুক গ্রুপে যারা যারা জমা দিবা, দিয়ে আমাকে ইনবক্স করলেই আমি আমার প্রিমিয়াম যে স্পেশাল 20টা ক্লাসের নোট আছে বাংলার উপরে, সেই নোটগুলো দিব। এবং এই নোটগুলো যদি তুমি রিভাইজ দিয়ে দাও, আমি আশা করি বাংলা ব্যাকরণের কোনো সমস্যা তোমার ইনশাল্লাহ থাকবে না। কাজেই তোমাকে কি করতে হবে, এই পুরো ক্লাসের নোট রিভিউ সহ বন্দি পাঠশালা গ্রুপ এবং আমার মাহিম ইনসাইট গ্রুপটা যেটা আছে, সেখানে তুমি যদি, এখানে আবার বলছি, এটা কিন্তু গ্রুপ, এই গ্রুপে যদি তুমি হচ্ছে আমার রিভিউটা দিয়ে দাও, তাহলে তুমি আমাকে ইনবক্স করলেই, দুইটা স্ক্রিনশটটা আমাকে গ্রুপে দিলে, আমি কিন্তু মানে আমাকে পার্সোনালি ইনবক্স করবা আমার আইডিতে, তাহলে তোমাকে কিন্তু এই প্রিমিয়াম নোটগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, যেটার মাধ্যমে তোমার পুরো বাংলা ব্যাকরণটা ইনশাল্লাহ জব পর্যন্ত কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা বলো কেমন লাগলো আজকের ক্লাসটা। হ্যাঁ, নেক্সট আবার কবে ক্লাস নেবেন? না, এই একটা ক্লাসই নিব বাংলা ক্লাস একটাই হবে, বাংলা ক্লাস আর হবে না। সো একটা ক্লাসই তোমার শেষ, বাংলা আর ক্লাস হবে না, এটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আর হচ্ছে 20 তারিখে তোমার ইংরাজি ক্লাস হবে, এবং 22 তারিখে তোমাদের জিকে ক্লাস হবে। হ্যাঁ, 22 তারিখে জিকে ক্লাস হবে। সো এই যে 20 এবং 22 তারিখে জিকে ক্লাস হবে। আর ধরো আমাকে ইনবক্সে অনেকে নক দাও, দিয়ে শুধু সালাম দিয়ে রাখো। তুমি যদি নোট পাইতে চাও, শুধু সালাম দিবা না, সালামের পাশাপাশি তুমি যে গ্রুপগুলোতে সাবমিট করছো সেইটার স্ক্রিনশটও দিবা। স্ক্রিনশটটা দিলে তোমার কি হবে, স্ক্রিনশটটা দিলে আমি অ্যাপ্রুভ করে দেবো। আর যদি শুধু সালাম দিয়ে রাখো, তাহলে আমি মেসেজে সিন করি না। তোমরা যারা যারা শুধু সালাম দাও, আমি তাদেরও কিন্তু মেসেজ সিন করি না। এটা দেখবা, তুমি সালাম দিয়ে তোমার সমস্যাটা বলবা, যে ভাই আমি এই সমস্যাটার কারণে আপনাকে নক দিয়েছি। হ্যাঁ, বা তুমি যদি আমার খোঁজ খবর নিতে নক দাও, যে ভাই আপনি কেমন আছেন, আপনার খোঁজ খবর নিতে নক দিছি। হ্যাঁ,
তাহলে এই জিনিসটা আলাদা। কিন্তু অনেকে সালাম দিয়ে রেখে দাও, তুমি সালাম দিবা, সেই সালামের রিপ্লে করতে করতে গেলে তো আমার হচ্ছে অনেক টাইম লেগে যাবে। এই জন্য তোমরা সমস্যাটা বলবো আগে যে ভাই আমি এই কাজের জন্য, এই প্রেক্ষাপটের জন্য আপনাকে মেসেজ দিয়েছি। তাহলে তোমরা যারা যারা দিবা, সো প্রথমে সালাম দিয়ে স্ক্রিনশট দিলেই হয়ে যাবে। আর তোমরা একটু জানাও যে কার কার কেমন ক্লাস লাগলো। হ্যাঁ, এই কাজটা করবে না। আর আবার বলছি যে 20 তারিখে তোমাদের ইংলিশ ক্লাস হবে এবং 22 তারিখে তোমাদের জিকে ক্লাস হবে, ঠিক আছে? সবগুলো ক্লাসই পেয়ে যাবে, কোনো সমস্যা নাই, চিন্তার করার কোনো বিষয় নাই। আমরা তো আছি, আমরা তো দেখছি তোমাদের, ঠিক আছে? তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করিও, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।